আচ্ছা, রেকর্ডিংটা অন হয়েছে। আচ্ছা, আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে আর্টিকেল রাইটিং। এসইওর জন্য আর্টিকেল রাইটিংটা মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিকস। কেননা আপনি যদি যখন কোনো কিছুকে ব্র্যান্ডিং করবেন বা নিজের একটা ওয়েবসাইট থাকবে অথবা নিজের ব্র্যান্ডিং করবেন, প্রতি ক্ষেত্রেই আপনার একটা আর্টিকেলের প্রয়োজন হবে। কারণ নাইলে আপনার ইউজার বা রিডার যারা, তাদেরকে আপনি আপনার কাস্টমারে কনভার্ট করতে পারবেন না। সেই জন্য আর্টিকেল অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট এসইওর জন্য। আর আর্টিকেলটা আপনার যদি সেই মানসম্মত হয় বা মানসম্মত না হয়, সেই ক্ষেত্রে আপনার দেখা যাবে টার্গেটটা মিস্টেক হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। তো আচ্ছা, এখন আমরা দেখব আর্টিকেলটা আমরা কিভাবে লিখব বা এতে কি কি আমরা রুলসগুলো ফলো করলে আমরা অনেক ভালো কোয়ালিটি একটা আর্টিকেল লিখতে পারি। আচ্ছা, তো আমরা প্রথমে বিবেচনা করব আমাদের অডিয়েন্সের কথা, যে আমি যাদেরকে টার্গেট করে আমি আর্টিকেল লিখব, আমার সেই টোনটা যেন অডিয়েন্স রিলেটেড, মানে বা তারা যেটা খুঁজতেছে সেই রিলেটেড হয়। আচ্ছা, এখন আমি দেখি। আর আপনি আর্টিকেল লেখার জন্য যেটা প্রথম ফলো করবেন, সেটা তো আপনার অবশ্যই একটা লেন্থ থাকবে আর্টিকেলের, যে আপনি কত ওয়ার্ডের আর্টিকেল লিখবেন। আচ্ছা, এই জন্য আমি নোটপ্যাডে একটা নিয়ে নোটপ্যাড থেকে বোঝাই। আচ্ছা, নোটপ্যাড, সরি এটা কাজ করতেছে না। আচ্ছা, আমি ধরে নিলাম আমাদের টার্গেট হচ্ছে আর্টিকেলের লেন্থটা হবে 500 ওয়ার্ডস। আচ্ছা, দেখি রেকর্ডিংটা সম্ভবত আবার চলে গেছে। কাজ করতেছে। আচ্ছা আচ্ছা, তো আমাদের আর্টিকেলটার লেন্থ হলো, আমি নিলাম 500 ওয়ার্ড। তো 500 ওয়ার্ডের লেন্থটাকে আপনার আবার কি ডিভাইডেড করে নিতে হবে। তো ডিভাইডেডটা আমরা কেন করব এবং কিভাবে করব সেই বিষয়ে একটু বলি। আপনি যখন কোনো একটা আর্টিকেল বা আমরা অনেক এসে পড়ছি ইংরেজিতে, তারপর ভাব সম্প্রসারণ, আমরা দেখছি কি টার্গেটিং করে বা স্ট্রাকচারাল ভাবে আর্টিকেলটাকে সুন্দর করে সাজানো থাকে। আমরা সেই বিষয়টা ফলো করব। দেখি, এর জন্য আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি আমাদের আর্টিকেলকে। ফার্স্টে আচ্ছা, ইন্ট্রোডাকশন, দেন আমি দিলাম কি কনক্লুশন। ইন্ট্রোডাকশন এন্ড কনক্লুশন। আচ্ছা, এখন এটা রেশিওটা কেমন দিব? হয়তো 500 ওয়ার্ড তো আমরা নিলাম, এটাকে আমরা ডিভাইডেড করলাম। সো আমি ধরে নিলাম এটাকে হচ্ছে আমরা দিব, আমাদের যে টোটাল ওয়ার্ডটা থাকবে তার থেকে আমরা 10% করব হচ্ছে কি ইন্ট্রোডাকশনে রাখবো। এবং কনক্লুশনে দিব টোটাল ওয়ার্ডের 10%। আচ্ছা, আচ্ছা, এখন আমাদের বাকি থাকতেছে আর 80%। এটা আমরা যেটা করব, এটা আমরা ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনের মাঝখানে দিয়ে দিব, এটা হবে মিডিল। আচ্ছা, ওইটা দিচ্ছি যেহেতু। আচ্ছা, আমরা এইভাবে কি আমাদের আর্টিকেলটাকে ডিভাইডেড করে নিতে পারি। কারণ অনেকেই দেখা যায় কি যে হয়তো আপনার ইন্ট্রোডাকশনের মধ্যে দেখা গেছে 30 বা 40% নিয়ে আসছে, আর দেখা যায় যে তখন মিডিল অথবা কনক্লুশনে মিলাইতে পারে না। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, অনেকেই দেখা যায় এক্সামের সময় কি করে যে ফার্স্টে শুরু করার দিকে অনেক বেশি মনের মাধুরী দিয়ে মিশাই লেখে, পরে ইম্পর্টেন্ট বিষয়গুলোতে কি করে সে আর হয়তো সেইভাবে টাইম পায় না বা এনার্জি লস করার কারণে প্রথম দিকে মেন ইম্পর্টেন্ট পার্টগুলোতে সে ওই পরিমাণে ইফোর্ট দিতে পারে না। যার জন্য আমরা আমাদের
আর্টিকেলের টোটাল ওয়ার্ডসটাকে কি করব, একটা ডিভাইডেড করে নিব, যে এই পরিমাণে আমরা হয়তো 10% পর্যন্ত ইন্ট্রোডাকশন দিব, মিডিলের মধ্যে অনেকটা আমরা ভাগ করব, সেগুলো আরও একটু পরে জানতেছি বিষয়গুলো, দেন ফিনিশিংয়ের সময় সেটাতে কনক্লুশন বলবো, তো সেখানে দেবো আমরা 10%। আচ্ছা, এখন আমরা দেখি আর্টিকেল তো আমরা লিখবো, তো আর্টিকেলটা কিভাবে লিখলে হয়তো সেটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি বা আমার রিডারের জন্য পড়ার সুবিধা হবে এবং আমার আর্টিকেলটা অনেক কোয়ালিটি সম্পন্ন হবে। আমি এই জন্য ফার্স্টের দিকে একটা নিয়ে নিছি, আমি এইগুলো সব বিষয়গুলো আপনাদের গ্রুপে দিয়ে দিব। যেমন দেখেন, একটা গ্রেট আর্টিকেলের যে ফিচারগুলো হইতে পারে, একটা অনেক সুন্দর বা গ্রেট টাইপের আপনি ভালো একটা কোয়ালিটি আর্টিকেলের মধ্যে যে বিষয়গুলো থাকা খুবই জরুরি। যেমন দেখেন, ফার্স্টে বলছে কি ইউজ বুলেট পয়েন্টস। আচ্ছা, এখন আসি ইউজ বুলেট পয়েন্টসটা কি। আপনার আর্টিকেলের মধ্যে অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো থাকবে, যেগুলাতে আমরা কি করব, অনেক সময় হয়তো এইভাবে বোল্ড ইউজ করব, স্টার মার্ক, হ্যাশ, এগুলো করলে কি হবে, যারা আমার অডিয়েন্স বা রিডার তারা আমার আর্টিকেলটা দেখেই হয়তো ইম্পর্টেন্ট বিষয়গুলো খুব সহজেই খুঁজে পাইতে পারে এবং এইগুলো পড়ার মাধ্যমে দেখা যায় যে তাদের মনোযোগটাও একটু আকর্ষণ হয় এবং তারা আর্টিকেলটা খুব ইজিলি নিতে পারে। ঠিক যেমনটা হয়েছিল আমরা যখন হয়তো অনেক টাইপের কোশ্চেন পড়ছি, যেগুলাতে দেখছি পয়েন্ট আকারে থাকে, ওইগুলাই সচরাচর পড়তে সুবিধা হয় এবং মনে থাকে, এই টাইপের বিষয়। তো আপনারা আপনাদের আর্টিকেলে বুলেট পয়েন্টগুলো ইউজ করবেন। পয়েন্ট যখন দেব তখন বুলেট পয়েন্ট ইউজ করব। হ্যাঁ, বুলেট পয়েন্টস। বুলেট পয়েন্টস বলতে আপনি নাম্বারিং করতে পারেন, এই টাইপের হচ্ছে বোল্ড দিতে পারেন, হয়তো স্টার মার্ক, কেউ হ্যাশ, আপনার ইচ্ছা মতো হয়তো যেটা ম্যাচিং করে ভালো সেটা দিবেন। দেন সেকেন্ড স্টেপ, ইউজ অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, ভয়েসটা তো কি সবাই আমরা বুঝি, এটা 19-এও ছিল, ইন্টারমিডিয়েটেও মেবি ছিল। আচ্ছা, হ্যাঁ, তো আমরা প্যাসিভ ভয়েসটাকে সবসময় ইগনোর করার চেষ্টা করব। আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েস হচ্ছে একটা স্বাধীন, আর হচ্ছে আপনার প্যাসিভ হচ্ছে একটা পরাধীন বাক্য। যেমন হচ্ছে এখানে আপনি বলতে পারেন যে অ্যাক্টিভ ভয়েসটা কেমন হইতে পারে আপনি আর্টিকেলের সময় এর প্রয়োগটা, যেমন আমরা হয়তো আমি যদি বলি যে আমি ফ্রিল্যান্সিং করতে আপওয়ার্কে, হয়তো আপওয়ার্কে কাজ করতে গিয়ে আমার এই প্রবলেম ফেস করছি, আমি এইভাবে সফল হয়েছি, তাহলে বিষয়টা কি হবে, আপনাদের কাছে একভাবে হবে। আর আমি যদি বলি আমার কোনো এক ফ্রেন্ড, সে হয়তো আপওয়ার্কে এই টিপসগুলো ফলো করার ফলে সে হয়তো সফল হয়েছে, দুইটা বিষয়ের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্ট, যে আমি একটা নিজের কথা বলতেছি আর একটা বলতেছি আমার কোনো ফ্রেন্ড বা অন্য কারো, যেটা প্যাসিভ ভয়েস বলে বলা হয়। তো তাহলে বুঝতে পারতেছেন এতক্ষণে যে অ্যাক্টিভ ভয়েসের ইম্পর্টেন্টটা কেমন, মানে আপনার যারা রিডার তাদেরকে আপনি কি করবেন, নিজের হয়তো যে ইয়েগুলা ইমোশন সেটা বোঝানোর চেষ্টা করবেন, তাহলে তারা বেশি অ্যাট্রাকটিভ হবে আপনার আর্টিকেলের প্রতি। সো আমরা সেই ক্ষেত্রে সবসময় অ্যাক্টিভ ভয়েস ইউজ করার চেষ্টা করব। আর ক্ষেত্র বিশেষে যখন হয়তো প্যাসিভ ভয়েসই লাগবে সেই ক্ষেত্রে দিব, তবে আমরা ওইটাকে ইগনোর করার চেষ্টা করব, যথাসম্ভব অ্যাক্টিভ ভয়েস ইউজ করব। আচ্ছা, থার্ডলি আসি, কি আছে দেখেন, এলিমেন্ট। আচ্ছা, হুইসেল ওয়ার্ড লাইক জেনারেলি অ্যান্ড মোস্ট। আচ্ছা, এখন হুইসেল ওয়ার্ডটা কি আগে বুঝি। হুইসেল ওয়ার্ড বলতে, যেমন আমরা একটা কিছু ইউজ করতে গেলে, কথা বলতে গেলে দেখা যায় অনেকেই আছে যারা একটা অযথা যেটা লাগে না সেই ওয়ার্ডটাকে বারবার ইউজ করে। যেমন হয়তো ছোট বাচ্চারা বলে যে আমি আজকে প্রথমে ভাত খেয়েছি, তারপরে পানি খেয়েছি, তারপরে এটা করছি, দেখা যায় ওই তারপরে তারপরে কথাটা কি বারবার বিষয়টা রিপিট করতেছে, অনেক বেশি রিপিট করার ফলে দেখা যায় বিষয়টা একটু বড় দেখায়, মানে যেটা হয়তো সবার কাছে একটু বিরক্তিকর লাগতে পারে। তো আমরা এই বিষয়টা অ্যাভয়েড করার চেষ্টা করব। দেন কি দেখেন, ইউজ আই উই অ্যান্ড ইউ। আমাদের আর্টিকেলের মধ্যে আমরা আই উই অ্যান্ড ইউ এটা বেশি ইউজ করার চেষ্টা করব, কেননা আপনি বুঝতেছেন যে যখন আপনার আর্টিকেলটা লিখবেন তখন দেখা যাবে আমার যে রিডার বা অডিয়েন্স, আমি যদি তাদেরকে আমার কাতারে নিয়ে আসতে পারি তাহলে তারা হয়তো আরও বেশি অ্যাট্রাকটিভ হবে আর বিষয়টাকে অনেক সহজভাবে নেবে। যেমন আপনি হয়তো, আমি ক্রিয়েটিভ আইটির কথাই বলি, যে ক্রিয়েটিভ আইটি দিয়ে উদাহরণ দেই, আমি যদি ডিরেক্ট কারোকে বলি যে তুমি ক্রিয়েটিভ আইটিতে ভর্তি হও, মানে যেটাকে বলি আমরা কি অ্যাডভাইস করা, সেটা করলে হয়তো সে একভাবে নিবে। আমি যদি বলি যে আমার হয়তো একটা গল্প হিসেবে অন্যভাবে প্রেজেন্ট করি যে আমি ক্রিয়েটিভ আইটিতে ভর্তি হয়েছিলাম, যার ফলে হয়তো ওইখানে এত বেশি সাপোর্ট ছিল, তারপরে অলওয়েজ সাপোর্ট পাইছি, তারা অনেক হেল্পফুল, যার কারণে কি হয়েছে আমার হয়তো আর্নিং বা আমি সফল হয়েছি। এটা করলে দেখা যায় যে কি সেই বিষয়টা কিন্তু হ্যাঁ অন্যভাবে নিচ্ছে, যেটা অনেক বেশি হয়তো, কেননা তারা আমার কাতারে চলে আসছে বা আমি তাদের কাতারে চলে গেছি। তো আপনি চেষ্টা করবেন
যে আপনি যখন আর্টিকেল লিখবেন তখন এই বিষয়টার দিকে মাথায় রাখবেন যে আই, উই অ্যান্ড ইউ। তার মানে আমি যদি বলি যে একটা সফটওয়্যার নিয়ে আমি হয়তো লিখতেছি একটা আর্টিকেল, যেখানে আমি বলতেছি যে আমি এই সফটওয়্যারটা ইউজ করছি, এটার পজিটিভ দিক এইগুলা ছিল, যে এটা অনেক কমফোর্টেবলি ইউজ করা যায়, এটা মানে এর ফ্যাসিলিটিগুলো যদি উঠায় ধরি বা এর কুফল যেগুলা সেগুলো যদি বলি, তাহলে দেখা যাবে যে এই আর্টিকেলটা পড়বে সে কি করবে, আমার কাতারে চলে আসবে, মানে সেও আমার এই একজন পার্ট। সেই জন্য আমরা কি আই, উই অ্যান্ড ইউ ব্যবহার করার চেষ্টা করব। আচ্ছা, তারপরে আসছে কি ইউজ এক্সাম্পল। আচ্ছা, এক্সাম্পলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ জানেন কোনো কিছু বোঝানোর পরে যদি এক্সাম্পল দেওয়া হয় বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়। তো আপনি আপনার আর্টিকেলের মধ্যে হয়তো কোনো একটা ঘটনার প্রেক্ষিতে সেটার এক্সাম্পল দিয়ে বোঝাই দিতে পারেন। দেন আছে কি ইউজ শর্ট সেন্টেন্স। আচ্ছা, শর্ট সেন্টেন্স কি, আমরা সব সময় চেষ্টা করব কি আমাদের সেন্টেন্সটাকে কমপ্লেক্স না করার। কমপ্লেক্স কি সেটা তো আমরা বুঝি, কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্স যেমন অনেকগুলা সাবঅর্ডিনারি ক্লজ মার্কার বা স্টপ ওয়ার্ডস আছে, সেগুলা মিলে হয় আপনার হচ্ছে কি অনেক কমপ্লেক্স সেন্টেন্স। বাট আমরা কি করব, শর্ট সেন্টেন্স ইউজ করার চেষ্টা করব, কারণ অনেক বড় সেন্টেন্স হয়ে গেলে দেখা যায় যে ওটা রিডারের পক্ষে পড়াটা একটু হার্ড হয়ে যায়। যেগুলো আমরা আর্টিকেল রাইটিং এর পরে আমি যখন ফার্স্ট টিপসগুলো বলতেছি, এরপর চেষ্টা করব আর্টিকেল নিয়ে পুরা রাইটিং পর্যন্ত আমি যতই স্মুথলি আর্টিকেল রাইট করতে পারেন সেই বিষয় পর্যন্ত যাব। আপনারা সম্ভবত সব সময় চেষ্টা করবেন যে শর্ট সেন্টেন্স ইউজ করা। গ্রামাটিক্যালের বিষয়গুলো আসবো, আগে শোনেন, আমি আশা করি আপনাদের মনে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আস্তে আস্তে। দেন আছে কি ইউজ লিঙ্কিং ওয়ার্ড অ্যান্ড মেজর সাইনপোস্ট, পারপাস, তারপরে পারপোজ আছে কি স্ট্রাকচার, অথর্স স্টেন্স, মেইন পয়েন্টস, ডিরেকশন অফ দ্য আচ্ছা আর্গুমেন্ট, তারপর আছে কি কনক্লুশন। আপনি যখন হয়তো একটা আর্টিকেল লিখবেন, আর্টিকেলের ভিতরে আমি মিডিল নামে একটা কথা বলছিলাম, সেইখানে আপনার আর্টিকেলটাকে আপনি এইভাবে একটা স্ট্রাকচার দিতে পারেন। যেমন লিঙ্কিং করতে পারেন, যে হয়তো আমি যখন একটা কথা বললাম আমি ফার্স্টলি হয়তো সকালবেলা রেডি হয়েছি, সেকেন্ডলি এখানে আসছি, থার্ডলি এখন ক্লাসে আসি। তো এইভাবে গোছায় মানে এইভাবে আপনি লিঙ্কিং করতে পারেন। দেন কি হয়তো একটা ঘটনার প্রেক্ষিতে বা আর্টিকেলটা লিখতেছেন পারপাস, সেটা দিতে পারেন, এটার স্ট্রাকচারটা, অথরিটি, মেজর, তারপরে আর্টিকেলের মধ্যে কিছু মেইন পয়েন্টস থাকবে সেগুলাকে আপনি হাইলাইটস করে দিতে পারেন, ডিরেকশন দিতে পারেন কিছু, তারপরে কনক্লুশন, সর্বশেষে হয়তো সেটাকে একটা কি ফিনিশিং দিয়ে শেষ করতে পারেন, এই বিষয়গুলো। আর স্টার্ট বোর্ডলি, যেটা আগে একবার বলছি, এটা মানে অডিয়েন্স বুঝে আপনার লিখতে হবে। আচ্ছা, তারপরে আছে কি ইউজ গ্রাফিক্স। আচ্ছা, চার্ট, ডায়াগ্রাম, ইমেজ, ভিডিও। আপনারা সবসময় চেষ্টা করবেন কি আপনার আর্টিকেলের মধ্যে চার্ট, ডায়াগ্রাম, ইমেজ, ভিডিও এই বিষয়গুলোকে অ্যাড করার। যেমন আমরা কেউ কেউ বলে থাকে যে একটা ইমেজ 100টা ওয়ার্ডের সমতুল্য পাওয়ার হয়, ভ্যালু জেনারেট করে। যেমন অনেকেই কিন্তু এমনও অনেক ইমেজ আছে যেগুলা দেখলেই হয়তো বোঝা যায় যে ইমেজটা কি বলতে চাচ্ছে। তো আপনারা এইভাবে অনেকগুলা ইমেজ, ডায়াগ্রাম তৈরি করে নিতে পারেন। আচ্ছা, আমি একটা ডায়াগ্রাম তৈরি করে দেখাই কিভাবে ডায়াগ্রামগুলো তৈরি করতে পারেন। আচ্ছা, আমি এক্সেলে যাই, রেকর্ড হচ্ছে সরি। রেকর্ড হচ্ছে আচ্ছা, আচ্ছা এক্সেলে যাই। আচ্ছা, আমি ধরেন এখানে কি দিলাম A10, আচ্ছা B20, আচ্ছা আমি এখানে 20 দেই, 29 হয়ে গেছে, এখানে 20। আচ্ছা, দেখেন এখান থেকে কি ইনসার্টে ক্লিক করলে দেখেন ডায়াগ্রাম অপশন আছে। তো আমি এটা কি করবো, এভাবে সিলেক্ট করে নেই, দেন যে পাই থেকে আচ্ছা এইভাবে। আচ্ছা, দেখেন এইভাবে অনেক ডায়াগ্রাম তৈরি করে নিয়ে দেখাইতে পারেন আপনার আর্টিকেলের মধ্যে অনেক। তারপরে আরো কি কি বিষয় আছে এগুলা ফলো করে, যেটা বলছিলাম ইউজ গ্রাফিক্স, চার্ট, ডায়াগ্রাম, ইমেজ। তো ইমেজ ইউজ করতে পারেন, ভিডিও ইউজ করতে পারেন। এগুলা করলে কি
আর্টিকেলটা অনেক বেশি রিডারদের কাছে অ্যাট্রাকটিভ হয়। দেন আচ্ছা কি আছে, টিচ ইউর রিডার সামথিং। আচ্ছা আপনি আপনার রিডারকে ওই আর্টিকেলের মধ্যে কিছু শেখাইতে পারেন, কারণ মানুষ কিন্তু যেগুলা পড়লে হয়তো কিছু শিখতে পারে বা আনন্দ পায়, যেমন বা ইন্সপায়ার, অনেক সময় কোনো কিছু ডিরেকশন পায়, সেই বিষয়গুলো মানুষ খুব সহজভাবে এবং আনন্দের সাথেই নেয়। তো আপনি চেষ্টা করবেন আপনার আর্টিকেলে কোনো ইনফরমেটিভ বিষয়গুলো অ্যাড করার। তা যখন যে বিষয় নিয়ে আর্টিকেল লেখেন, অডিয়েন্স যারা পড়বে, আপনার রিডার, তাদের সুবিধার্থে আপনার যাতে তারা উপকৃত হয় সেই টাইপের আর্টিকেলগুলো লেখার চেষ্টা করবেন। দেন আছে কি, ক্রিয়েট এ হাউ টু পোস্ট অর ভিডিও। আচ্ছা হাউ টু পোস্টটা কি দেখি। হাউ টু পোস্ট হচ্ছে যখন আমরা দেখি সচরাচর গুগলে কেউ সার্চ করে হাউ টু দিয়ে, অবশ্যই সে কি করে, কোনো একটা বিষয় শেখার জন্য বা জানার জন্যই যায়। তো সেই বিষয়ে তাদের হয়তো আপনার আর্টিকেলে আপনি সেই বিষয়টা অ্যাড করতে পারেন, কোনো একটা সমাধান মানে প্রবলেমের সমাধান দিতে পারেন, যেটা হাউ টু টাইপের হয়। মানুষ এটাই বেশি ইউজ করে। হ্যাঁ, মানুষ দেখা যায় এই টাইপের বিষয়গুলো ইউজ করে। তো আপনি চেষ্টা করবেন ওই টাইপের করে একটা আর্টিকেল লিখতে। কি, মেক এ বুলেট পয়েন্ট অর নাম্বার লিস্ট। আচ্ছা আমি এটা ফার্স্টেও একবার বলছি, যেমন এই যে বুলেট পয়েন্ট, এই বিষয়টা হয়তো না বললেও চলবে, বুঝতে পারছেন এতক্ষণে। দেন কি, স্ট্রাকচার ইওর কন্টেন্ট। স্ট্রাকচারের বিষয়টাও যে এখানে উঠে আসছিল, যে আপনি আপনার আর্টিকেলটাকে একটা স্ট্রাকচারে সাজাইতে পারেন, যে ফার্স্টে কিছু লিখলেন, তারপর কিছু বললেন যে এটা আমার আর্টিকেলের মেইন পয়েন্ট, মানে কেমন, যেমন আপনি একটা আর্টিকেল লিখছেন সে কোনো একটা বিষয়ের উপরে, আপনি লিখতে পারেন যে ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে, যে এই বিষয়গুলো ফলো করলে যারা সফল হইতে চায় তাদের জন্য এই বিষয়গুলো মেইন পয়েন্ট। তো এইভাবে আপনি আপনার আর্টিকেলটাকে সাজায় দিতে পারেন। দেন আচ্ছা কোথায় ছিলাম, আচ্ছা মেক এ বুলেট নাম্বার। আচ্ছা স্ট্রাকচার, আস্ক এ কোশ্চেন্স। আচ্ছা আপনি আপনার হয়তো আর্টিকেলের মধ্যেই আপনার যারা রিডার তাদেরকে কোনো কোশ্চেন, মানে নিজে থেকেই যে ওই আর্টিকেলটা পড়লে রিডারদের মধ্যে কি টাইপের কোশ্চেন তৈরি হইতে পারে, সেই কোশ্চেনগুলো আপনি নিজেই হয়তো তৈরি করে দিলেন, দেন ওইটা কি আপনার অ্যান্সারটাও দিয়ে দিলেন। আচ্ছা আমি দেখি এখানে একটা, যেমন দেখেন আমি একটা কোশ্চেনের প্যাটার্নটা রেখে দিছি, হয়তো এখানে কোনো একটা কোশ্চেন আপনার আর্টিকেলের মধ্যেও মিলে যাইতে পারে, সেক্ষেত্রে আপনি এইগুলো ইউজ করতে পারেন। তবে আপনি যখন আর্টিকেল লিখবেন দেখা যাবে ওর মধ্যে থেকেই আপনার মনে একটা কোশ্চেন তৈরি হবে, যেগুলো সচরাচর কি হবে, আপনার আর্টিকেলটা যারা পড়বে তাদের মনেও জাগতে পারে। যেমন দেখি আমি বলছি কি, ইজ ইট বিলিভেবল, এটা কি বিশ্বাসযোগ্য, মানে আপনার আর্টিকেলের মধ্যে হয়তো একটা কোনো বিষয় লিখলেন, তো সেটা লিখতে পারেন। তারপরে কি, ডাজ ইট অফার মোস্ট ভ্যালুয়েবল বেনিফিট, এটা কি তাদের কোনো বেনিফিট দিচ্ছে। তারপরে কি, ডাজ ইট, আচ্ছা সাপ্লাই নিউজ, এটা কি কোনো নিউজ, হ্যাঁ সংবাদ সরবরাহ করছে, এই টাইপের আপনি দিতে পারেন। অথবা যেটা দিলাম, ইজ ইট বিলিভেবল, এটা কি বিশ্বাসযোগ্য আমার আর্টিকেলটা কি, নাকি আমি এখানে গাঁজা করে সব হয়তো গল্প দিয়ে বা তথ্য দিয়ে রাখছি, এই টাইপের আপনি অনেক কোশ্চেন করতে পারেন। আচ্ছা কোথায় করবেন? আপনার আর্টিকেলের মধ্যেই, হ্যাঁ আর্টিকেলের মধ্যেই হয়তো আপনি একটা বিষয় লিখলেন, লেখার পরে দেখা যাচ্ছে যে ওইটুকু পড়লে দেখা যাবে একজন রিডারের মনে একটা প্রশ্ন তৈরি হইতে পারে, যেটা আমি হয়তো বোঝাতে গিয়ে আপনাদের আমি বুঝতে পারতেছি যে এইখানে কারোর হয়তো কনফিউজ থাকতে পারে, মানে কোশ্চেন করতে পারে, অটোমেটিক আমি তখন কি করতেছি, কোশ্চেনটা তৈরি করে আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি। হয় না এমন যে টিচার ক্লাসে পড়াইতে পড়াইতে হয়তো একবার নিজেই কোশ্চেন করে, আবার সেই কোশ্চেনের উত্তরটা দিয়ে দেয়, সো আপনিও সেইভাবে সেই বিষয়গুলো ফলো করবেন। আচ্ছা এরপর আমরা কোথায় ছিলাম, ছিলাম হচ্ছে আর্টিকেলের যে ফিচারটা ছিল সেই বিষয়গুলো আলোচনা করলাম। এরপর আসি কি, আর্টিকেল রাইটিং এর আচ্ছা শর্ট টিপস। দেখেন তো আপনার আর্টিকেলের অনেক একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি, হেডিং। সবাই জানেন যে কোন সবগুলো আর্টিকেলের ফার্স্টে একটা হেডিং থাকে, যেগুলো একটা আর্টিকেলের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ হেডিংটা দেখার পরেই সে রিডারটা চুজ করে যে সে কি আপনার ওই সাইটে ঢুকবে কি ঢুকবে না। আচ্ছা এই জন্য আমরা যে কাজটা করতে পারি, দেখেন এখানে অনেক আমি ইয়েগুলা অ্যাড করছি, কিছু কিছু ওয়ার্ড যেগুলা কি হয় অনেক বেশি অ্যাট্রাকটিভ করে আর এই হেডিংটাকে। তারপরেও আমি আরো সহজ বিষয়ের জন্য আপনাদের ইয়ে দেখাচ্ছি, এখানে আবার দেখেন আমি একদম প্যাটার্নটাও তৈরি করছি, হয়তো এখানে ফার্স্টে ওয়ার্ড দিছি, দেন কি হাউ মাস, আচ্ছা হাউ টু লুজ, আচ্ছা টপ 10, ধরেন একটা বিষয় নিয়ে লিখলেন,
ডায়াবেটিক্স নিয়ে। আচ্ছা আমি ফার্স্টে দিলাম যে হ্যাঁ টপ 10 টিপস ফর রিমুভাল আচ্ছা ডায়াবেটিক্স বা এই টাইপের আপনি কিছু দিতে পারেন, বা হয়তো দিলাম 100% কার্যকরী টিপস যেটা আপনার কি ডায়াবেটিক্স কন্ট্রোলে রাখবে। হ্যাঁ সব কিছুই গ্রুপে পাবেন। আচ্ছা আমি এরপরে আরো বিষয়গুলা কিছু আমি দেখাই আপনাদের আরো ইজি করে দেওয়ার জন্য। এর জন্য আমি আচ্ছা একটা শিডিউল রাখছি যেখান থেকে contentforest.com। আচ্ছা আমি এখান থেকে যাই, আপনারা কি একটা ওয়েবসাইটে যাইতে পারেন contentforest.com, দেখেন contentforest.com। কন্টেন্ট ফরেস্ট। আচ্ছা এখানে গিয়ে আপনি যে কাজটা করবেন, আচ্ছা লোডিংটা নিয়ে নিই। আচ্ছা এখানে গিয়ে আপনি একটা কাজ করতে পারেন, আপনি যে টপিকস নিয়ে লিখবেন, আমরা এটা কেন করতেছি, হেডিংটা নির্বাচন করার জন্য, যে কিভাবে আমরা একটা অনেক ভালো আমি যে টপিকস নিয়ে লিখতেছি তার একটা হেডিং তৈরি করতে পারি। আচ্ছা আমি সে লিঙ্ক বিল্ডিং নিয়ে লিখতেছি, আমি লিঙ্ক বিল্ডিং লিখি। আচ্ছা আমি লিঙ্ক বিল্ডিং লিখে কি ইন্টারফেস করলাম। আচ্ছা সরি এটা মাঝখানে ব্ল্যাঙ্ক হবে। আচ্ছা দেখেন লিঙ্ক বিল্ডিং লেখার পরে কি আমি একটা টপিকস ছিল, আমি লিঙ্ক বিল্ডিং নিয়ে একটা বিষয় লিখবো যেটা এসইওর একটা অফ পেজের একটা পার্ট লিঙ্ক বিল্ডিং। আরো আইডিয়া থাকলে থাকতে পারে, হয়তো যারা নতুন নাও থাকতে পারে। আচ্ছা সবার তো জানি আইডিয়া আছে লিঙ্ক বিল্ডিং সম্পর্কে, কারো নাই? আচ্ছা বা আপনি আপনার টপিকস নিয়ে যেমন ডায়াবেটিক্স বা কোনো একটা বিষয় নিয়ে লিখলেন, সেটা লেখার পরে ইন্টারফেস করলেন। যেমন দেখেন এখানে আমি দেখি এখানে মোটামুটি অনেক ভালো আর কি ইয়েগুলা যেগুলা হেডিং সেগুলা সাজেস্ট করে। আচ্ছা আমি দেখি কেমন এরা দিছে, ফর লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি ফর এসইও দ্যাট স্টিল উইথ ওয়ার্ক টুডে। আচ্ছা যেমন দেখেন সব বিষয়গুলাই হয়তো লিঙ্ক বিল্ডিং এর সাথেই যেগুলা রিলেটেড সেই বিষয়গুলাই এখানে তুলে ধরছে। কিওয়ার্ড রিসার্চের মতো আমরা যে একটা ওয়ার্ড ওরা কি করে রিসার্চ করে এরকম এটা লিখে হ্যাঁ সেম এর একটা কি করবে হেডিং আপনাকে সাজেশন দিবে, আপনি যে টপিকসে আর্টিকেলটা লিখবেন সেই কিওয়ার্ডটা দিয়ে বা সেই টপিকের হেডিংটা দিয়ে ইন্টারফেস করার পরেই contentforest.com এ দেওয়ার পরেই এরা কি করবে কিছু হেডিং আপনাকে সাজেস্ট করবে। যেমন দেখেন এখানে কিন্তু অনেক হেডিং দিছে, আরো অনেক পেজ আছে, আর আমি দেখছি মোটামুটি সবগুলা হেডিং এ অনেক ভালো আছে। তো এখান থেকে আপনি কি করবেন নিয়ে সামান্য একটু এডিট করে, বা যাতে আপনার মেইন টার্গেট কি যে হেডিংটা যাতে অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়, কারণ হেডিংটাই কিন্তু একটা সাইটে যাওয়ার মেইন প্রথম পদক্ষেপ। কারণ হেডিংটা দেখার পরেই কিন্তু যে আপনার অডিয়েন্স বা যারা ওয়েবসাইট ভিজিট করবে হেডিং দেখার পরেই সেই সাইটটাতে ঢোকে। যেমন ধরেন আমার একটা আমি আর্টিকেল লিখলাম যে কিভাবে এসইও তে হয়তো ভালো কিওয়ার্ড রিসার্চ জানবে, আমি দিলাম যে বেস্ট 10 টিপস ফর ইফেক্টিভ কিওয়ার্ড রিসার্চ, এই টাইপের যদি একটা দেই, আর কেউ যদি দেয় যে শুধু আপনার 10 টিপস আপনার কি কিওয়ার্ড রিসার্চ, তাহলে কি হবে দেখা যাচ্ছে আমারটার মধ্যে কি একটু বেশি অ্যাট্রাকটিভ করা আছে, দেখা যাবে ওইটাতেই কিন্তু ওই সাইটটাতেই সবাই ফলো করবে। এটা নিচে থাকলেও দেখা যাবে কি যদি ওইটা দেখে তাহলে ওইটাতেই যাওয়ার পসিবিলিটি বেশি। এটা অ্যাকুরেটটা ইউজ করার দরকার নেই, কারণ দেখা যায় এই আর্টিকেল হেডিংগুলো অনেকেই নেয়, আপনি একটু জাস্ট হ্যাঁ একটু এডিট করে নিয়ে আরো বেশি এটাকে অ্যাট্রাকটিভ করেন। contentforest.com। তারপরেও আমি তথ্যগুলো আপনাদের দিয়ে দিব সব ফাইলগুলো, হ্যাঁ এটা ফ্রি টুল, অনলাইন টুল। আচ্ছা তারপরে আমি একটা এই যে ওয়ার্ড হেডিং এর জন্য ওয়ার্ড দেখাইছিলাম, যেমন দেখেন এই ওয়ার্ডগুলা ইউজ করলে কি এগুলারে কিছু কিছু বলা হয় কি হেডিং ওয়ার্ডস। আচ্ছা আই ক্যাচিং ওয়ার্ড, তারপরে অ্যাকশন ওয়ার্ড, এই টাইপের ওয়ার্ডগুলা এখানে আবার প্যাটার্নটাও তৈরি করে দেওয়া আছে। এভাবে ইয়ে করে কি আপনার হেডিংটাকে অনেক বেশি অ্যাট্রাকটিভ করতে পারেন। আচ্ছা এরপরে আমরা যাই, আমরা তো একটা হেডিং নিলাম, আচ্ছা যেভাবেই হোক এখান থেকে বা সিলেক্ট করে নেওয়ার পরে আচ্ছা contentforest.comটা এইখানে তো নেওয়ার পরে আমি এখন দেখব যে আমার হেডিংটা কেমন কোয়ালিটি হইলো, সেই বিষয়টাও কিন্তু একটা ভাবার বিষয়, যে আমি যে হেডিংটা নির্বাচন করলাম সেটা কি আসলেই ভালো কিনা সেটা আমি জাস্টিফাই করব কিভাবে। তো সেই জন্য আমরা যে কাজটা করব, আমি এখান থেকে একটা সাইটে যাই যেটার নাম হচ্ছে coschedule.com। coschedule.com এখানে হ্যাঁ coschedule.com এই যে লেখা আছে দেখেন এখানে দেখা যায় না? আচ্ছা এগুলো আপনারা আগেরটাও দেখা যায় না। আচ্ছা হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পারবেন।
coschedule.com, এই যে এই টাইপের একটা ফিচার, এই যে উপরে দেখেন লেখা আছে coschedule.com। তো বিষয়গুলো আমি এই যে ফাইলে দিয়ে দিব, দেখতে পাবেন। coschedule.com আমি ফার্স্টে যে কি হেডিংটা নিলাম, এই যে এখান থেকে কি করছি, আগে হেডিংটা সিলেক্ট করছি, অথবা আপনি আপনার নিজের মতো করে অ্যাট্রাকটিভ করে একটা কি হেডিং সিলেক্ট করলেন। দেন আমরা এই হেডিংটাকে কি বলছিলাম যে চেক করব যে এটা কেমন ইফেক্টিভ, বা আমি যে হেডিংটা নিচ্ছি সেটা কেমন কোয়ালিটিফুল, আসলেই সেটা ভালো কি খারাপ, সেই বিষয়টা আমরা জাস্টিফাই করার জন্য কি coschedule.com এ গেলাম। মানে তার আগে যাওয়ার জন্য কি করব, আমি এখান থেকে কি করব, একটা হচ্ছে আপনার আর্টিকেল, আমি ধরেন এটাকে ভাবলাম যে এটাই আমার হেডিং, আমি একটা আর্টিকেল লিখবো কি সোশ্যাল মিডিয়াতে বা এই টাইপের সফলতা হওয়ার জন্য কিছু টিপস লিখবো। তার জন্য আমি কি লিঙ্ক বিল্ডিং এর জন্য লিঙ্ক বিল্ডিং এর এবং সোশ্যাল মিডিয়া এই হেডিংটাকে আমি সিলেক্ট করলাম। কি করলাম, এটাকে কপি করি, কপি করার পরে কি coschedule.com এ গেলাম। এখান থেকে কি করব, দেখেন এখানে জাস্ট কি করব, পেস্ট করব। আচ্ছা, পেস্ট করার পরে কি করলাম, অ্যানালাইজ নাও, অ্যানালাইজ নাও এ ক্লিক করার পর দেখেন এরা কি করে, একটা স্কোর দিবে। হ্যাঁ, এর কোয়ালিটিটা ভেরিয়েশন করবে, যেটা কেমন কোয়ালিটি দেখেন দেশে কি 64 এর মার্কস দিছে, এটা যত বেশি হবে তত ভালো। তারপরে দেখেন এদের একটা গ্রেডিংও দিছে যে বি প্লাস। এখানে কি কমন হচ্ছে, কমন ওয়ার্ডগুলো আছে 70%, 17%, তারপর আনকমন আছে 34%, এবং কি ইমোশনাল এবং পাওয়ার্ডগুলা নাই। তবে আমরা চেষ্টা করব কি আমাদের হেডিংটাতে যাতে ইমোশনাল এবং পাওয়ার হ্যাঁ ওয়ার্ডগুলা থাকে, তাতে হয়তো কি করবে, অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে যারা রিডার। এখানে বিষয়গুলো দিয়ে দিচ্ছে। না, মেইলে লগ ইন থাকার প্রয়োজন নেই। যেমন দেখেন আমি হয়তো আপনাদের মনে কোশ্চেন রাখতে পারে যে সেটা আরো বেশি অ্যাট্রাকটিভ হলে কি আসলেই এর মার্কিংটা বাড়ে কিনা। আচ্ছা, আমি দেই, এখানে যদি আমি সে ধরেন বেস্ট কথাটা লিখি, আচ্ছা বেস্ট দিলাম, বেস্ট লিঙ্ক বিল্ডিং এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, যদি কি ধরেন দিলাম টিপস, তাহলে আগেরটার থেকে এটা আরো বেশি অ্যাট্রাকটিভ হলো না? আচ্ছা, এই সেম দুইটা যদি থাকে দেখা যাবে এইটাতেই কিন্তু মানুষ বেশি ক্লিক করার পসিবিলিটি থাকবে। আচ্ছা, আমি এটা কি ছিল 64, আচ্ছা এটাতে কেমন আসে দেখি। দেখেন 64 থেকে 67, সো যত বেশি পাওয়ারফুল ওয়ার্ডগুলা মানে আই ক্যাচিং হবে, মানে আপনার ইয়েটাকে ভ্যালু বেশি বাড়াইতে পারবেন, এর স্কোরটা তত বেশি হবে। আমি যদি হয়তো আরো বেশি ভালো করতে পারতাম, বেস্ট লিঙ্ক বিল্ডিং এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হয়তো 10 টিপস বা 15 টিপস এই টাইপের দিলে কিন্তু আরো বেশি অ্যাট্রাকটিভ হতো। তাহলে তার মানে কি বোঝা যাচ্ছে যে আপনার হয়তো হেডিংটা আরো বেশি আপনার কি কোয়ালিটিফুল, এই ইয়েতে আসার অনেক পসিবিলিটি আছে। আবার এখান থেকে আপনারা দেখেন আরো একটা বিষয় যেটা এটাও জানতে পারবেন যে এই হেডিংটা পাবলিশ করার পরে আপনার ইয়েতে কেমন কিভাবে দেখাবে সার্চ ইঞ্জিনে। যেমন দেখেন এখানে অলরেডি দেখায় দিচ্ছে যে এইভাবে শো করবে। তো আপনি আগে থেকেও কিন্তু একটা ধারণাও পাচ্ছেন যে সার্চ ইঞ্জিনে আপনার এই হেডিংটা মানে আর্টিকেলের সাথে যে হেডিংটা থাকবে পাবলিশ হওয়ার পরে এটা কিভাবে দেখাবে, হ্যাঁ লুকটা কেমন থাকবে সার্চ ইঞ্জিনে। চমৎকার তো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ আপনাদের চমৎকার করার জন্যই হয়তো আরো বেশি স্টাডি করতে হয়েছে ভাই। আচ্ছা, আমি যেখান থেকে দিয়েছি আপনারা এইখান থেকে লগ ইন করবেন। আমি যে আপনাদের ইয়েটা দিয়ে দিব, যে একটা ফাইল সেট করে দেবো, আপনারা এখান থেকে লগ ইন করার চেষ্টা করবেন। আমি একটা ফাইল দেখাইছিলাম, কোনটা যেন, আচ্ছা দেখি, বা ফার্স্টের দিকে আছে, এই যে এইখান থেকে আপনারা ইয়ে করবেন। যেমন দেখেন এই যে নিচেরটা কোশিডিউল, তার উপর একটা কন্টেন্ট ফরেস্ট, আর উপরে এগুলো যে হেডিং এই বিষয়গুলো আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা আরো বিষয়গুলো দেখি। আচ্ছা, এরপরে আমরা একটা বিষয় দেখি। আচ্ছা কিওয়ার্ড প্লেসমেন্ট। কিওয়ার্ড প্লেসমেন্টটা কি একটা আর্টিকেলের জন্য অনেক বেশি একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ আপনার আর্টিকেলের কোথায় কোথায় আপনি কিওয়ার্ড দিবেন আর সেটা কিভাবে আর্টিকেলটাকে অনেক বেশি অপটিমাইজ করবেন সেই বিষয়টাও দেখার বিষয় আছে। আচ্ছা, কিওয়ার্ড প্লেসমেন্ট আমি দেখি, মানে একটা ওয়ার্ড
অন্য আরেকটা ওয়ার্ড দেওয়া এটা নাকি? না, কিওয়ার্ড, আপনার যে কিওয়ার্ডগুলো এই আর্টিকেলে তো একটা কিওয়ার্ড ইউজ করবেন, যে কিওয়ার্ডের ভিত্তিতে আর্টিকেলটাকে কি করবে, সার্চ ইঞ্জিনে ফার্স্টের দিকে হয়তো আপনি এসইও করে নিয়ে আসতেছেন, তো সেই কিওয়ার্ডগুলো কোথায়? আচ্ছা আমি আগে ফার্স্টে এটা অন করে নিই। এটা ক্লিয়ার দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, আমি এইখান থেকে আর কি দেখাবো যে কিওয়ার্ড প্লেসমেন্টের বিষয়ে। যেমন দেখেন আপনার কিওয়ার্ডটা কোথায় কোথায় থাকলে সেটা ভালো, যেমন কি কিওয়ার্ড ইন ইউআরএল, ইউআরএল এ থাকতে হবে, তারপরে কি মেটা ডিসক্রিপশন, তারপরে আছে কি আপনার হচ্ছে পেজ টাইটেল, দেন আছে কি ইমেজ, আচ্ছা কি ফ্লেমেন্টার্স মানে ভিতরের ইমেজে যে অলটা অ্যাট্রিবিউট ইউজ করা হয় বা অলটা ট্যাগ, তারপরে পেজ হেডিং H1 H2 তে, তারপরে আপনার ফার্স্ট প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ এগুলাতে আছে কিনা, যেমন এই যে দেখেন বোল্ড করা আছে যেগুলা কিওয়ার্ড ইউজ করছে, মানে এটাকে আর কি কিওয়ার্ড প্লেসমেন্ট বলে, যেটা মানে কিওয়ার্ড প্লেসমেন্ট বর্তমানে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় সার্চ ইঞ্জিনের কাছে, কারণ আপনার কিওয়ার্ডটাতে হয়তো বেশি বারবার রিপিট করলে এটা অনেক বেশি বড দেখাবে। আচ্ছা এরপর আরো একটা বেশি ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে আপনার কি কিওয়ার্ড ডেনসিটি, আপনার আর্টিকেলের মধ্যে কিওয়ার্ডটা কেমন ডেনসিটি বা রেশিওতে থাকবে সেই বিষয়টা। আচ্ছা আমি এটা নোটপ্যাড থেকে দেখাই। কিওয়ার্ড ডেনসিটি যে বিষয়টা, না আমাদের আর্টিকেলের মধ্যে কিওয়ার্ডের ঘনত্বটা কেমন হবে সেই বিষয়টা। আচ্ছা অনেকেই এক্সপার্টরা বলে থাকেন, আমিও যেটা সাজেস্ট করি এটা 3% হওয়াটাই বেটার, আপনার যে টোটাল ওয়ার্ডস থাকবে 3%। আচ্ছা হ্যাঁ সর্বোচ্চ আপনি কি ম্যাক্সিমাম 3% পর্যন্ত ইউজ করতে পারবেন। আচ্ছা এখন আমি ধরি 500 ওয়ার্ডের জন্য, তাহলে আমি যেহেতু 500 ওয়ার্ডস হিসাব করে নিয়েছিলাম, 500 ওয়ার্ডস এর জন্য আপনার হ্যাঁ ইউজ হবে 15 বার। আচ্ছা আমি ইউজ আচ্ছা 15 টাইমস মানে 15 বার ইউজ হবে। আচ্ছা আর এর ফলে যেটা হবে আপনার দেখা যাচ্ছে কি আপনি কিন্তু অনেক সুন্দর করে সাজালেন আপনার আর্টিকেলের মধ্যে, 15 বার হয়তো বা 3% এটা কিওয়ার্ডটা রাখলেন, দেখা যাবে অনেক ক্ষেত্রে কি হবে, এটা আপনার যে কিওয়ার্ডটা সেটা ব্রেক করবে। সে ব্রেকটা করবে কিভাবে দেখি এখন, অনেক সময় করবে ট্যাগের কারণে, কমেন্ট সরি আচ্ছা ট্যাগের কারণে, কমেন্টের কারণে, তারপরে আছে আপনার অনেক সময় আসবে ক্যাটাগরির কারণে, ক্যাটাগরির কারণে, এইসব কারণে দেখা যাবে অনেক সময় আপনার কি হবে কিওয়ার্ডটা ব্রেক হবে, মানে দেখা যাবে আপনি নিজে সুন্দর করে সাজাইছেন যে 3% ম্যাক্সিমাম, বাট দেখা গেল অনেক সময় কেউ কেউ কমেন্ট করবে, কেউ ট্যাগ করবে, এইসব বিষয়গুলো ক্যাটাগরির জন্য অনেক সময় আপনার কি কিওয়ার্ডটা ব্রেক করবে, তো যার ফলে হয়তো একটা রিস্কের কিন্তু পসিবিলিটি আছে। তো আমরা সবসময় চেষ্টা করব কি সেফ জোনে থাকার জন্য। ব্রেক বলতে কিওয়ার্ডটা বেড়ে যাচ্ছে, আপনি 3% আমি বলছি হ্যাঁ দেখা যাচ্ছে কখনো কখনো কি হচ্ছে এই 3% আপনার ব্রেক করে হয়ে গেছে হয়তো ট্যাগ এসব কারণে 5% হয়ে গেছে ধরে নিলাম, হ্যাঁ ডেনসিটিটা ব্রেক করলো। হ্যাঁ এটা করতে করলে সার্চ ইঞ্জিনের কাছে আপনার হ্যাঁ স্প্যাম হিসেবে, মানে আপনি শুধু ওইটাকে হয়তো র্যাঙ্কিং এ নেওয়ার জন্যই করছেন, কোনো ইউজার ফ্রেন্ডলি না, তারপরে কি আর্টিকেলটাও কিন্তু একটা বট দেখা যাবে, ওটা তত বেশি ভালো দেখা যাবে না বারবার ইউজ করার ফলে, সেই ক্ষেত্রে আপনার বাড়বে অবশ্যই, কারণ এটা তো আপনার কি সেই আর্টিকেলেরই একটা পার্ট। এটা সেফ থাকার জন্য যেটা সেগুলো বলি আমি,
ধরেন আপনি ইউজ করবেন হয়তো কত, আমি সাজেস্ট করি 1.5%, 1.5%, সরি কিবোর্ডটা একটু ডিস্টার্ব আছে যার জন্য ল্যাপটপে কিবোর্ড থেকে কাজ করে এত বেশি কমফোর্ট ফিল করতেছি না। এই ট্যাগটা আচ্ছা, অথবা ক্যাটাগরিটা কি আমার টাইটেলে মানে 2%। আচ্ছা, আমি ক্লিয়ার করতেছি আরো। আর্টিকেলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে? হ্যাঁ অবশ্যই, এটা আর্টিকেলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে যখন এই কিওয়ার্ডগুলো বাড়বে। সো এই জন্য আপনার হয়তো একটু রিস্কের আছে। তো আমরা সেফ জোনে থাকার জন্য 1.5 অথবা 2% ইউজ করলাম। যেমন হয়তো টোটাল কিন্তু 500 ওয়াটস ছিল, যার জন্য 15 বার ইউজ হয়েছিল। তো আপনি এখানে কি একটু কমায় দিতে পারেন, অথবা আমি ধরলাম আপনি কি 3%ই এটা ইউজ করেন। 3% ইউজ করার জন্য যেটা করতে হবে, আমি ধরলাম আমি 3%ই করব। এর জন্য যে বিষয়গুলো থাকতে হবে, 3% ইউজ করবেন ঠিক আছে, বাট আমি হয়তো অনেকভাবে ধরনের একটু মোটিভেট করে বা একটু ডাইভার্ট করে কি করব, আর এটাকে কিওয়ার্ডটাকে ইউজ করব। যেমন আপনি এই জন্য হয়তো করলেন কি একজ্যাক্ট কিওয়ার্ডটাকে ইউজ করলেন, ধরেন আমি দিলাম সর্বোচ্চ 50%। সেই 50%টা কিন্তু আপনার কি এই যে টোটাল যে ওয়ার্ডটা, এই যে 15 টাইমস আমরা ইউজ করলাম না, সেইটা কি 50%। আচ্ছা, তারপরে ধরলাম এলএসআই। আচ্ছা, এলএসআই কিওয়ার্ডটা ইউজ করলাম 20% টোটাল ইয়েটার। দেন আমরা আরো কি করতে পারি, ভার্টিক্যাল, হরিজন্টাল, সেটা ধরলাম কি 10%, আর এই টোটালটাকে আমি একবারে ধরলাম। দেখেন এবার পুরো বিষয়টাতে আসি। আমি ধরলাম যে ম্যাক্সিমাম যেহেতু 3% ইউজ করা যাবে আপনার আর্টিকেলের মধ্যে, আর্টিকেলে যতটা ওয়ার্ড থাকবে তার আমি কি 3% আমার কিওয়ার্ড যে সেটাকে ইউজ করব। তো আমরা সেফ জোনে থাকার জন্য কি করব, 3% ইউজ করব, বাট একটু কি করব, ওটাকে অন্যভাবে সাজায় নিব, মানে যাতে আমরা সেফ জোনে থাকতে পারি। আপনার একজ্যাক্ট কিওয়ার্ডটাকে তাহলে 50% রাখেন, এলএসআই কিছু ইউজ করেন 20%, আর আমি এই তিনটাকে ধরছি একসাথে, রিলেটিভ, হরিজন্টাল, ভার্টিক্যাল, সব বিষয়গুলো মিলে এখানে হয়তো 20% ইউজ করব, আর অ্যাকশন কিওয়ার্ডটা 10% ইউজ করব। তাহলে দেখা যাবে আমার কিওয়ার্ডগুলো ঠিকই ইউজ করলাম, এরপরে বাড়ার ফলে আমার কোনো ক্ষতিও হচ্ছে না আর্টিকেলে, আবার কি হচ্ছে, আমার উদ্দেশ্যটাও সফল হচ্ছে। এখন আসি এলএসআই কিওয়ার্ডটা কি, একজ্যাক্ট কিওয়ার্ড কি সেটা তো সবাই বোঝেন, মূল যে টপিকস হবে, যে কিওয়ার্ডে আপনি কি করতে চাচ্ছেন, র্যাঙ্কে আসতে চাচ্ছেন, সেটাই একজ্যাক্ট কিওয়ার্ড। আর এলএসআই কিওয়ার্ডটা হচ্ছে কি লেটেন্ট সিমেট্রিক ইন্ডেক্সিং। লেটেন্ট সিমেট্রিক ইন্ডেক্সিং, লেটেন্ট মানে হচ্ছে কি সুপ্ত, আর সিমেট্রিক হচ্ছে কি প্রতিশব্দ, ইন্ডেক্সিং মানে তো বোঝেনি। লেটেন্ট সিমেট্রিক ইন্ডেক্সিং এই টাইপের কি 20% ইউজ করলেন। যেমন যদি আমি বলি যে কি আমি একটা কার নিয়ে রিলেটেড একটা আর্টিকেল লিখতেছি, সেখানে কি টায়ারের কথা বা চাকার কথা এগুলো কিন্তু আসতেই পারে, কারণ কি কারের সাথে টায়ারের একটা সম্পর্ক আছে। সো আপনার রিলেটিভ কোনো কিছু করা দোষের কিছু না, গুগল সব সময় চায় যে কি রিলেটিভ এবং একটু বিষয়গুলা ড্রাইভেট মানে টাইপের হোক। আচ্ছা, তারপর ভার্টিক্যাল, হরিজন্টাল, রিলেটিভ এগুলা তো বোঝেনি যে ওইটার সাথে রিলেটিভ, সরি ও এইগুলা। আচ্ছা, ভার্টিক্যালটা মানে ওইটা হয়তো কখনো ফার্স্টের দিকে লাস্টের দিকে হরিজন্টালে থাকতে পারে, রিলেটিভ ওইটার সাথে মিল থাকতে পারে। তারপরে কি অ্যাকশন কিওয়ার্ড, এগুলা হচ্ছে যেমন অর্ডার নাও, বাই নাও, তারপরে ক্লিক হিয়ার, এই টাইপের কিছু কিওয়ার্ড ইউজ করতে পারেন। আচ্ছা, সবগুলা বিষয় মিলে হয়তো আপনার 100% হবে। কিওয়ার্ড ডেনসিটি মাপার কোনো ওয়েবসাইট আছে বা কোনো সফটওয়্যার? কিওয়ার্ড ডেনসিটি মাপার
আচ্ছা, কিওয়ার্ড ডেনসিটি মাপার ওইভাবে টুলস আমার কাছে নাই, তবে আমি দেখি চেষ্টা করবো আপনাদের দেওয়ার। তবে আপনি কিন্তু যখন ইউজ করবেন তখনই আপনি দেখতে পাচ্ছেন, হয়তো ফার্স্টে কি আর্টিকেলটা লিখলেন, দেন আপনি ম্যানুয়ালি কি চেক করেন। না, ওইভাবে ইয়ে নাই। তবে ইয়ে করতে পারেন আপনি, হয়তো জাস্ট যদি ফাইন্ড দিয়ে যান, হয়তো কন্ট্রোল এফ চেপে তারপরে আপনি কিওয়ার্ডটা লিখে দেন, ওরাই মার্কিং করে দেখায় দিবে কয়টা আছে। আচ্ছা, এটা অনেক সহজ হয়। সবসময় আমরা চেষ্টা করবো সহজে যেটা হয় সেটাই গ্রহণ করার। আচ্ছা, তো এইভাবে তো আপনি আরো একটা করতে পারেন, যে বিষয়টা আমরা হয়তো আমি এখন আর্টিকেল লিখতেছি, ওইটা সিনোনিম বা রিলেটিভ কিওয়ার্ড গুলা কি হইতে পারে ওগুলা খুঁজে পাচ্ছি না, তো সেই ক্ষেত্রে কি করব, তখন আমি একটা সাইটে যাইতে পারি। দেখি তো এটাতে কি আছে, আপনারা একটা কাজ করতে পারেন, thesaurus.com, এখানে গিয়ে কি আপনার জাস্ট বক্সের মধ্যে যে রিলেটিভ আর্টিকেল লিখবেন, যেমন আমি ধরলাম কার, কার লিখে সার্চ দিলে ওই রিলেটিভ কি অনেকগুলা ওয়ার্ড শো করবে, যেগুলো আপনি সিনোনিম বা রিলেটিভ টাইপের কিওয়ার্ডে ইউজ করতে পারেন। আমি আরো একবার ট্রাই করি, অনেক সময় এখানে পিসি গুলা সবাই ইউজ করে যার ফলে দেখা যায় আসে না। স্পেলিংটা হয়তো ঠিক করে স্পেলিং ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন এখন চলে আসছে thesaurus.com। আচ্ছা, এখানে আমি কার লিখে সার্চ দেই, আচ্ছা কার লিখে ইন্টারপ্রেস করি। আচ্ছা, এবার দেখেন কারের সাথে কি অটোর একটা কিন্তু রিলেট আছে, তারপর কি অটোমোবাইল, বাস, আচ্ছা কাভার্ড বা জিপ, এই টাইপের আপনি অনেক বিষয়গুলা যেগুলা সবই এটার সাথে কি মিল আছে কারের সাথে। সো এই টাইপের আপনি খুঁজে নিতে পারেন, হয়তো মনে নাও করতে পারে যে এটা রিলেটিভ কি কিওয়ার্ড গুলা হইতে পারে কারের রিলেটিভ। তো এইভাবে আপনি কি কিওয়ার্ড এখানে দিয়ে সেই রিলেটিভ কিওয়ার্ড গুলা আইডিয়া নিতে পারেন। আচ্ছা, তো ধরলাম আপনি এইভাবে অনেকগুলা বিষয় ইউজ করে কি আর্টিকেল লিখছেন। আর্টিকেল লেখার পরে এখন যেটা হবে, আর্টিকেলটা চেকের একটা বিষয় আছে, যে সেই আর্টিকেলটা আসলে কেমন হইলো সেই বিষয়টা দেখার। আচ্ছা, এর জন্য যেটা করতে হবে, রিডেবল আমি কি বলছি, ধরেন আপনি সব বিষয়গুলো মাথায় রাখার পরে কি একটা আর্টিকেল লিখলেন, আর্টিকেল লেখার পরে দেখা যাবে কি যে আমি আর্টিকেলটা দেখবো যে আমার আর্টিকেলটা কি
হয়তো সেটা আমার রিডাররা পড়তে পারবে কি না, সেটা হচ্ছে মানে দেখা যায় না অনেক সময় অনেকেই একটা বিষয় লেখে পরে সে কি নিজেই পড়তে পারে না, এমন কিন্তু একটা বিষয় আসে। তো আমরা সেই বিষয়টা চেক করার জন্য যে আমার আর্টিকেলটা আসলে কেমন হয়েছে, সহজ নাকি কঠিন, সেই বিষয়গুলো দেখার জন্য কি readable.com এই সাইটটাতে যাব। তারপরে আচ্ছা আমি হয়তো একটা আর্টিকেল লিখছি, আমি একটা ইজাইন আর্টিকেল থেকে একটা আর্টিকেল নিই, তারপর সেটাকে চেক করি। মানে এটা আমি নিচ্ছি আর কি, আমার যেহেতু এখন কোনো আর্টিকেল লেখা নেই, তো আমি এখান থেকে একটা আর্টিকেল নিচ্ছি। আপনারা আপনারা আর্টিকেল লিখে তারপর চেক করবেন, আমি সব বিষয়গুলো দেখাচ্ছি। .com এখানে আমি সার্চ দিই। আচ্ছা আমি এখান থেকে একটা আর্টিকেল, আচ্ছা আমি এতটুকু কপি করে নিলাম, ধরলাম আমি এই আর্টিকেলটা লিখছি। আচ্ছা আমি একটা মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে যাই। আচ্ছা এটা চলে আসছে। আমি এটা কি ওয়ার্ডে কনভার্ট করে নিলাম। আচ্ছা আচ্ছা, এখন আমি যেটা করব, এই যে যে আপনার কোথায় গেছিলাম দেখি, এজাইন আর্টিকেল যে readable.com, এখানে গিয়ে টেস্ট বাই ডাইরেক্ট ইনপুট এখানে ক্লিক করব। দেন তারপরে এমন একটা বক্স আসবে, বক্সের মধ্যে কি আমার আর্টিকেলটা পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। দেন দেখেন কি ক্যালকুলেট রিডেবিলিটি, দেখেন এখানে কি বলতেছে, ইট শুড বি ইজিলি আন্ডারস্টুড বাই 17 to 18 ইয়ার্স ওল্ড। তার মানে কি 17 থেকে 18 বছরের বয়সের গুলা অনেক ইজিলি আর্টিকেলটা কি পড়তে পারবে। সেইভাবে আপনি চেষ্টা করবেন আপনার যাতে অনেক সহজ হয়, সহজ হলে দেখা যাবে আরো ছোট যারা তারা পড়তে পারবে, তার মানে বিষয়টা অনেক সহজভাবে লেখা হয়েছে এটা বোঝাচ্ছে। আচ্ছা এর চাইতেও একটা দেখেন এখানে মার্কিংও করছে, এর চাইতেও একটা ভালো টুল আছে, আমি সেটা দেখি। এটার নাম হচ্ছে কি hemingway.com। আচ্ছা hemingway.com, এটা যেটা করবে আপনার আর্টিকেলগুলোর কোথায় কোথায় প্রবলেম, কোন সেন্টেন্সে কতটা ইয়েতে, সব বিষয়গুলো কি এটা এমনিতে বলে দিবে, প্লাস কি মার্কিং করে দেখায় দিবে। সেটা কিন্তু আমাদের জন্য তাহলে সুবিধা হয় না, যদি আমার আর্টিকেলের কোথায় প্রবলেম সেটা বলে দেয় তাহলে কি ঠিক করা আরো ইজি হয়ে যায়। hemingwayapp.com। এখানে কি করতেছি, আমরা যে আর্টিকেলটা লিখছি সেই আর্টিকেলটা কি চেক করার জন্য যে এটা কেমন, এটা কি ইউজাররা পড়তে পারবে নাকি হয়তো তাদের জন্য অনেক কষ্টকর হবে আমার আর্টিকেলটা পড়ার জন্য। আচ্ছা এখন যেটা করতে হবে, এখন এখানে কপি করব, কপি করার পর কি আমার আর্টিকেলটা এটার উপরে পেস্ট করব।
দেখেন আমরা যে আর্টিকেলটা লিখছিলাম সেটা এখানে পেস্ট করলাম, এটা পুরাটা মার্কিং করছে, মার্কিং করে কি বলছে, অফ 11 সেন্টেন্স আর হার্ড টু রিড, এটা নর্মালি হার্ড। দেন তারপরে কি বলতেছে, এখানে আরো 11টা সেন্টেন্স আছে যেটা কি ভেরি হার্ড টু রিড। আর এগুলা কেন হয়েছে দেখেন, আমি বলছিলাম কি আমাদের আর্টিকেলের চেষ্টা করব কি কমপ্লেক্স সেন্টেন্স কম ইউজ করা। এই যে এরা অনেক বড় একটা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করছে, যার ফলে কি এটা অনেক বেশি হার্ড হয়ে গেছে, যেটা বলতেছে কি ইজ ভেরি হার্ড। তো আপনি এইভাবে যদি শর্ট সেন্টেন্স ইউজ করেন সেক্ষেত্রে দেখা যাবে এমনিতেই আপনার আর্টিকেলটা, এই সেন্টেন্সগুলো ভেরি হার্ড, ওই সেন্টেন্সগুলো কি দেখাবে এখানে এরকম মার্কিং করে? হ্যাঁ এই যে মার্কিং করে দেখাইছে, মার্কিং করে দেখাবে। এই যে 11 সেন্টেন্স ভেরি হার্ড, এই যে দেখেন এটা এই কালার, এরপর 11টা সেন্টেন্স এখানে। হ্যাঁ এইখানে আছে। তারপরে যে নিচের কিছু আছে দেখেন, এটাও কিন্তু কি একটা বড় কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা এই তো এই দুইটা মূলত এখানে মধ্যে কি 11টা সেন্টেন্স আছে যেগুলো হয়তো ভেরি হার্ড। 11টার মধ্যে 3টা সেন্টেন্স, টোটাল 11টা। আচ্ছা হ্যাঁ সেইখান থেকে ইয়েগুলা দেখাইছে। আবার আপনার দেখেন কিছু কিছু দেখায় নাই যেগুলা একটু ইজি আছে, সেই বিষয়গুলোও আনে নাই। তারপরে এই যে ইয়েলো কালার একটা আনছে, এটা মোটামুটি হার্ড। সব বিষয়গুলো এখানে 11টা সেন্টেন্সের মধ্যে 3টা সেন্টেন্স দেখাচ্ছে যেগুলো ভেরি হার্ড। হ্যাঁ 11টার মধ্যে 3টা আছে যেটা কি ভেরি হার্ড, তারপরে 4টা আছে যেটা কি মোটামুটি হার্ড। তো আপনি কি করতে পারেন এখন, আর জিরো যেগুলা এগুলা দেখাচ্ছে, টোটাল বিষয়টা কি এখানে একদম ক্লিয়ার করে দিবে। এই যে ডান পাশ দিয়ে মেনু আছে, তো আপনি কি করতে পারেন যেখানে যেখানে হয়তো হার্ড বলতেছে ওইখানে আপনি আরো একটু সহজ করে দিতে পারেন। কারণ দেখা যায় না অনেক ছোট ছেলে মেয়ে কি যদি ওকে ইংলিশ নিউজ পড়তে দেওয়া যায়, কিছুগুলো আছে কি ইজিলি পড়তে পারে, আর কিছু নিউজ পেপার বা বই আছে যেগুলো পড়তে পারে না, তার মানে কি ওইটা পড়তে অনেক কষ্টকর বিষয়। কিন্তু স্যার বেশি ইজি করতে গেলে তো আর্টিকেলের মানটা কমে যায় না অনেক সময়? বেশি ইজি হয়তো করার দরকার নেই, এমন একটা বিষয় বললেন যেটা হয়তো আপনার রিডাররা পড়তেই পারতেছে না। যেমন আমি কথাগুলো বলছিলাম যে দেখেন এখানে এখানে কমপ্লেক্স সেন্টেন্সটা কিন্তু কম ইউজ করলে, শর্ট সেন্টেন্স ইউজ করলেই কিন্তু এটা হার্ড থাকতেছে না। সেই বিষয়গুলো মাথায় রাখলেই হয়তো আর্টিকেলটা অনেক বেশি স্মুথলি ইয়ে করা যাবে। আচ্ছা এরপরে আসি কি, কারো কারো হয়তো কি আছে গ্রামারে প্রবলেম আছে। এখন আমরা গ্রামারের সমস্যাগুলো কিভাবে সমাধান করব। grammarly.com, এটা তো ফ্রি ভার্সন। হ্যাঁ ফ্রি ভার্সনগুলো সবই এরকম লিমিট থাকবে, আপনি হয়তো ওইভাবে 200 করে দিয়ে দিয়ে চেক করে নিতে পারেন। হ্যাঁ আবার জিঞ্জার, আমি জিঞ্জারের কথাটাও আসবো, আগে এটা বলি। grammarly.com, আবার এটা অ্যাডও করে নেওয়া যায়। আমি আচ্ছা এখান থেকে লগ ইন করি। আগে আপনারা কি এখানে অ্যাকাউন্টটা করে নেবেন। এটা grammarly.com, যাদের গ্রামারের প্রবলেম আছে তাদের প্রবলেমগুলো সলভ হবে এখান থেকে। যেমন দেখেন এখানে কি নিউ আছে, নিউ এর এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে জাস্ট আর্টিকেলটা আমি আবার কপি করে এনে দেখাচ্ছি। যেমন আমি কি এই আর্টিকেলটা লিখছি, সেখানে দেখবো আমি কি কি গ্রামাটিক্যালে এরর আছে সেই বিষয়গুলো। আচ্ছা এখানে এসে আপনি পেস্ট করেন, আচ্ছা এটাতে কোনো এরর এখনো দেখায় নাই। আচ্ছা আমি আরো একটা অন্য একটা আর্টিকেল দেখি। এখানে স্যার উল্টাপাল্টা একটু লেখেন। আচ্ছা আমি অন্য একটা আর্টিকেল নিয়ে আসি। না এটা অনেক বেশি করে। আচ্ছা আমি আচ্ছা আমি একটা জাস্ট কিওয়ার্ডে গেলাম, গিয়ে একটা সাইট থেকে কি করব
একটা আর্টিকেল নিব। আচ্ছা, যেটা করছিলাম এখানে গিয়ে আমি কি পেস্ট করব। আচ্ছা, সবগুলাই ভালো দেখাচ্ছে। আমি দেখাই। আচ্ছা, এগুলা কি করবে? হ্যাঁ, ডান পাশ দিয়ে আপনার কি শো করবে, যেগুলাতে প্রবলেম আছে এগুলা রেড দেখাবে, জাস্ট ক্লিক করবেন কি ঠিক হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা, ভিতরেই আমি দেখি। আচ্ছা, এটা শো করছে না দেখতেছি। এই যে দেখেন, এটা শো করছে, দেখেন। হ্যাঁ, একটু সময় নেবে, জাস্ট আর একটু দেখি আমি। দেখেন, জাস্ট এভাবে শো করবে। জাস্ট আপনি কি করবেন, এখানে ক্লিক করেন। ক্লিক করলে দেখেন একদম ঠিক হয়ে গেল। অটো ঠিক করে নিবে। যেগুলো থাকবে এগুলো হয়তো নেটের প্রবলেমের জন্য এখানে সমস্যা আছে, টাইম নিচ্ছে, বা টাইম নিতে দিবেন। দেন ও যতগুলা এরর থাকবে খুঁজে বের করে ডান পাশ দিয়ে শো করবে। শো করার পরে কি জাস্ট ওইখানে ক্লিক করলেই অটোমেটিক ওটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা চমৎকার টুল। আরো একটা আছে কি জিঞ্জার, আপনার যেটা ইয়ে করতে পারেন। আচ্ছা, জিঞ্জারে দেখেন জিঞ্জার, এটা বাসায় গিয়ে সবাই ডাউনলোড করে নিয়ে হয়তো এটা সেট করে দিলে এটা কি করবে, পুরা সেন্টেন্সটাকে ঠিক করে দিবে। আগে যেমন ছিল কি grammarly.com, এটা জাস্ট হয়তো যে ওয়ার্ডগুলো থাকবে সেইগুলাকে ঠিক করবে, ডান পাশ দিয়ে শো করবে, ক্লিক করলে ঠিক হয়ে যাবে। বাট জিঞ্জারটা কি করবে, পুরা সেন্টেন্সটাকে ঠিক করে দিবে সে। তো এই ক্ষেত্রে এটা সফটওয়্যার, তবে এটা কিছুদিন ফ্রি ট্রায়াল হিসেবে দিবে। দেন তারপরে হয়তো শেষ হয়ে যাওয়ার পরে কি করবে, মাঝে মধ্যে তাও দিবে। জিঞ্জারটার এটা একটা সুবিধা যে কিছুদিন পর পর বা কোনো একটা দিন সপ্তাহে সেই দিন আপনাদের ফ্রি, আবার ট্রায়াল শেষ হওয়ার পরেও সার্ভিস দিবে। হ্যাঁ, হয়তো আছে, ওটা পরে দেখা যাবে। তো বাসায় গেলে এটা অনেক ইজি, সবাই করতে পারবেন। করে নিন, ডাউনলোড করে জাস্ট এটাকে রান করাইতে হবে। তাহলে আপনাদের কি হইলো, সব টপিকস গুলো তো খোঁজা হইলো। দেন কারো গ্রামাটিক্যালি ইরর বা গ্রামারে একটু কম নলেজ থাকলে এখান থেকে গ্রামারটাও ঠিক করে নিতে পারতেছেন। আচ্ছা, এখন ধরলাম যে আমরা একটা টপিকস নিয়ে লিখবো, বাট সেই টপিকসে আমরা কি কিছুই জানি না। তাহলে লিখবো কি, আমি ধরেন ডায়াবেটিক্স নিয়ে লিখবো। বাট ডায়াবেটিক্সের যে, আমি তো আর মেডিকেলের স্টুডেন্ট না অথবা ডাক্তার না যে আমি লিখবো। বাট যারা কি আর্টিকেল রাইটার, তারা কি করে, তাদের যে কোনো একটা টপিকস বলে দিলে সেই টপিকসের উপর কিন্তু আর্টিকেল লিখতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখেন একটা ওয়েবসাইটে যাব কি, deeperweb.com, এটাও এক টাইপের সার্চ ইঞ্জিন। DEEPR, ডিপার ওয়েব, web.com। কি করছি, deeperweb.com।
পেজটা আসতেছে না বারবার। না, এটা এমনিতেই ইউজ করা যাবে। যে আছে ডিপার ওয়েব। আচ্ছা, এখন দুইটাতেই। আচ্ছা, আমি একটাতে দেখাই। এই যে এই টাইপের একটা ফিচার আসবে deeperweb.com। সেইখানে গিয়ে কি আপনি জাস্ট আপনার টপিকসটা লিখে সার্চ দিবেন। আচ্ছা, আমি কি লিখবো? ডায়াবেটিক্স। আচ্ছা, ডায়াবেটিক্স লিখে আমি ধরলাম ডায়াবেটিক্স নিয়ে একটা আর্টিকেল লিখবো। ডায়াবেটিক্স লিখে কি ইন্টারপ্রেস করব। আচ্ছা, দেখেন এখন আমাকে কি করলো, অনেকগুলা ট্যাগ সাজেস্ট করলো। যেমন কি ডায়াবেটিক্স এর সাথে কি ডায়াবেটিস, তারপরে আপনার কি হেলথ, তারপরে কি আছে পিপল, বা অনেক টাইপের কিছু বিষয়, যেমন ব্লাড বা এই বডি, এই টাইপের অনেক বিষয়গুলো দেখেন ইয়ে করলো। যে বিষয়গুলো কি নিয়ে আমি 4-5টা লাইন লিখে ফেলতে পারি। তো আমার একটা আইডিয়া দিয়ে দিল যে ডায়াবেটিক্স এর সাথে কোন কোন বিষয়গুলো হয়তো রিলেটেড। আচ্ছা, এরপরে আমরা আরো কাজ করতে পারি কি, এখানে ডায়াবেটিক্স রিলেটেড কি করছে অনেকেই কিন্তু জানার জন্য কোশ্চেন করে। যেমন ইয়াহু অ্যান্সার নামে একটা সার্চ ইঞ্জিন আছে, ইয়াহুর একটা, হ্যাঁ, যেখানে কি মানুষ প্রবলেমগুলো নিয়ে কোশ্চেন করে, আর অনেকেই কি করে যারা জানে ওই বিষয়টাতে উত্তর দেওয়ার চেষ্টা করে বা উত্তর দেয়। সো আপনারা কি করতে পারেন, এখানে অনেক কোশ্চেনের উত্তর আছে, যেমন দেখেন অনেক হাজার হাজার অ্যান্সার এখানে আছে এই রিলেটেড। তো সেইখান থেকে কি আপনি কিছু আইডিয়া নিয়ে আপনার আর্টিকেলে আরো কিছু অ্যাড করতে পারেন। হয়তো দেখা যাবে আরো 200 ওয়ার্ড এখান থেকে নিয়ে ফেলতে পারেন। দেন কি ম্যাট্রিক্স সার্চ, এখানে কি অনেক টাইপের রিপোর্ট থাকে। যেমন আদমশুমারি হইলে কিন্তু একটা গ্রাফ চার্ট বা ইনফোগ্রাফ এই টাইপে কিন্তু প্রেজেন্ট করা হয়। তো এখান থেকে কি আপনি ওই টাইপের বিষয়গুলো নিতে পারেন, ম্যাট্রিক্স সার্চের বিষয়গুলা, যেগুলা দিলে কি আপনার আর্টিকেলটাকে আরো বেশি ইনফরমেটিভ মনে হবে। তাহলে এখান থেকেও কিছু আইডিয়া নিতে পারতেছেন। যে না শিখি। আচ্ছা, নিউজ সার্চ, এই বিষয়ে যারা ডায়াবেটিক্স এর বিষয়ে অনেক হয়তো বড় বড় নিউজ পোর্টালে কি নিউজ পাবলিশ হয়েছে, সেই বিষয়গুলো এখানে দেখেন নিউজ সার্চ। এখান থেকেও আপনি কিছু আইডিয়া নিতে পারেন যে ডায়াবেটিক্স সম্পর্কে হয়তো কোন কোন লেটেস্ট বিষয়গুলো আছে বা আপডেট আছে, সেগুলো আপনার আর্টিকেলে অ্যাড করতে পারেন। দেন আছে কি আচ্ছা, রিসার্চের সার্চ, মানে হয়তো অনেকেই আছে যারা এই বিষয়টা নিয়ে কি রিসার্চ করে। ওরা রিসার্চ করার ফলে যে রিসোর্সগুলা হয়তো জমা করছে, মানে আছে ওদের কাছে, সেই বিষয়গুলোর ডাটাগুলোও আপনি এখান থেকে নিতে পারেন। এখানে প্রচুর রিসোর্সের ফাইল আছে। হ্যাঁ, অবশ্যই এগুলা আপডেট, আর অবশ্যই এগুলা জেনুইন, যেহেতু অনেক বড় বড় সব নিউজ পোর্টাল রিসোর্সার এদের টপিকস বিষয়গুলা। তারপরে কি উইকিপিডিয়া আছে। হ্যাঁ, ডিপার ওয়েবের মধ্যে আমি জাস্ট কি করছি, আমার টপিকটা লিখে সার্চ দিছি, এই রিলেটেড যত জায়গায় হয়তো কথা হয়েছে সব বিষয়গুলো আমাকে এক নিমিষে কি করতেছে আমার সামনে এনে হাজির করছে। তো এখান থেকে আমি একটা অনেক আইডিয়া নিয়ে বা এই বিষয়গুলো দেখে বা এইটাকেই একটু কি করতে পারেন, একটু এডিট করে নিজের মতো করে লিখেও কিন্তু একটা আর্টিকেল তৈরি করা যায়। একদম কপিরাইট তো করা যাবে না, সেই জন্য যেমন হ্যাঁ, আপনি এখান থেকে জাস্ট কি হেল্প নিতে পারেন, বা আপনি তো হ্যাঁ কনসেপ্টটা নিয়ে আপনি ওইটাকে নিজের মতো করে লিখতে পারেন। কারণ সব বিষয়ে তো সবার কনসেপ্ট থাকবে না, এটাই স্বাভাবিক। কি উইকিপিডিয়ার এখান থেকে উইকিপিডিয়াতে আপনি কি করবেন, উইকিপিডিয়া থেকে ইনফরমেশন। ও আচ্ছা, হ্যাঁ, এটা করা যায়। যেমন ওয়েব 2.0 আছে, এটা আলাদা পার্ট, যখন অফ পেজ হবে তখন দেখানো হবে যে উইকিপিডিয়া কিভাবে অ্যাকাউন্ট খোলা যায়। যেমন উইকিপিডিয়া, ওয়ার্ডপ্রেস, ব্লগার, ব্লগ স্পট, এই টাইপের অনেকখানে প্রোফাইল খুলে আর্টিকেল লেখা যায়। আমার আছে, যেমন উইকিপিডিয়াতে আছে। সো আপনি এইভাবে অনেকগুলা ইনফরমেশন এখান থেকে কালেক্ট করে কি করতে পারেন, একটা সুন্দর আর্টিকেল লিখতে পারেন। আচ্ছা, মোটামুটি আর্টিকেল শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করছি, যেহেতু টাইমের অভাবে হয়তো ব্রেকও দেয় নাই।
4টার মতো বাজে। আচ্ছা আমি তাহলে কি করি, এটা হয়তো ইয়ে করি, ভিডিওটা অফ করে আমি হয়তো কারো প্রবলেম থাকলে সেগুলো সলভ করার চেষ্টা করি। আচ্ছা আমি ওয়েব ইয়েটা অফ করে নিই। এটাতে